দর্শক, একুশে টেলিভিশনের ফ্যাক্ট চেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হারুনুর রশিদ, আর আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং এই সেই এমপি যিনি একাদশ জাতীয় সংসদে ছিলেন, বিএনপির এমপি, এখন স্বতন্ত্র। শুনবো সেসব কথা আপনার সঙ্গে। তবে দর্শক, তার আগে জানিয়ে রাখি, এটার সঙ্গে আমরা একটু প্রেক্ষাপটটা আরও বিস্তৃত করব। তাই আজকের ফ্যাক্ট চেকের শিরোনাম রেখেছি ফ্যাক্ট চেকে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং শেখ হাসিনার দেশে ফেরা। কেন বলছি, একটু আমরা আনন্দবাজারটা যা দেখি না, যদি দেখতে পারি যে আনন্দবাজারে সাক্ষাৎকারে শেখ হাসিনা কি বলেছেন, তার প্রতিক্রিয়া আমরা দেখব। যেটা আমি বলছিলাম, আমরা এর ফাঁকি দেখতে পাবো যে আনন্দবাজার পত্রিকায় আপনি এটা দেখতে পারি আমরা। আনন্দবাজার পত্রিকায় একটি সাম্প্রতিক 19 তারিখে একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে, যেখানে শেখ হাসিনা বলেছেন যে তিনি মাথা উঁচু করে দেশে ফিরবেন। আর এই টাইমস, এটা বাংলাদেশের পত্রিকা, তারা একটা নিজস্ব স্টোরি করেছে, এটা আনন্দবাজার। সেখানে তারা বলেছে যে শেখ হাসিনা মামলা ফেস করতেই দেশে ফিরবেন, ওটা ওদের নিজস্ব স্টোরি। এরপরে আমরা দুজন সাবেক উপদেষ্টার বক্তব্য দেখেছি। আসিফ নজরুলের আগে কিন্তু মাহফুজ আলম বলেছেন, তিনি ঠিক শেখ হাসিনার বিষয়টা বলেননি। তিনি বলছেন আওয়ামী লীগ সেদিনই ফিরেছে যেদিন 24-এর মুখোমুখি করা হয়েছে 71-কে। আর আমাদের আসিফ নজরুল সাহেব, আরেকজন উপদেষ্টা সাবেক, তিনি বলেছেন আসলে আওয়ামী লীগ ছিলই, কিন্তু ফিরেছে তার ঔদ্ধত্য, তার ধৃষ্টতা। আমার প্রশ্ন, এ নিয়ে মন্ত্রীদেরও বক্তব্য আছে, আমরা শুনবো। আমার প্রশ্ন, আপনি কি মনে করেন শেখ হাসিনাকে আসলেই ফিরবেন? কি মনে হয় সব কিছু মিলে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না সেটা সময় বলবে, কিন্তু মাহফুজ আলম যে স্ট্যাটাসটা দিয়েছেন, আওয়ামী লীগ ফিরে আসছে। আমি যদি প্রশ্ন করি আওয়ামী লীগ ফিরে আসছে মানে কি আওয়ামী লীগ কি ছিল না? আওয়ামী লীগ ছিল, এবং আওয়ামী লীগ হয়তো চাপে ছিল, দল নিষিদ্ধ হয়েছে, মামলা হয়েছে, নেতারা বিদেশে চলে গেছে, কর্মীরা অনেক দীর্ঘ সময়, 2 বছর একটা লম্বা সময় দিগ্ভ্রান্তের মতন ছিল, কিন্তু ছিল বাংলাদেশে। সে কারণেই আমরা দেখতে পাই যে এই নির্বাচনে ভোটের পার্সেন্টেজ যখন আমরা দেখি 38 to 40%-এর উপরে অ্যাকচুয়ালি ভোট কাস্ট হয় নাই। সো এই যে বাকি মানুষগুলো, তারা কেউ হয়তো আওয়ামী লীগের কর্মী, কেউ হয়তো সমর্থক, কেউ হয়তো ভোটার, তারা মনে করেছে যে এই নির্বাচনে গিয়ে আমার কি লাভ যেখানে আওয়ামী লীগ নাই। সো এই যে আওয়ামী লীগের প্রতি সমর্থন, ভালোবাসা, এটা খুব স্বাভাবিক, কারণ এই দলটি দীর্ঘ সময়ে বাংলাদেশে রাজনীতি করেছে। পাকিস্তান আমলে এই দলটির জন্ম হয়েছে, 70-এর ওপরে বয়স এই দলটির, এবং বাংলাদেশের মুক্তি সংগ্রাম, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এই দলটির নেতৃত্বে হয়েছে। এবং তারপরে বাংলাদেশে দীর্ঘ সময় আওয়ামী লীগ কখনো সরকারি দলে, কখনো বিরোধী দলে থেকেছে। সো আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগ হারিয়ে গেছে কথাটি বললে কারো কারো হয়তো ভাল লাগবে, কেউ কেউ হয়তো এক ধরনের আত্মতৃপ্তিও পেতে পারেন, কিন্তু বাস্তবতা হলো আওয়ামী লীগ ছিল এবং আওয়ামী লীগ আছে। আমাদের যেই জায়গাটায় প্রশ্ন, যে তাহলে ফিরে আসার কথা কেন বলা হচ্ছে, বা আসিফ নজরুল যেটা বললেন ফিরেছে তাদের দম্ভ, আপনি বললেন ঔদ্ধত্য, ধৃষ্টতা, ইত্যাদি ইত্যাদি। আমি যদি পাল্টা প্রশ্ন করি, যখন গত 17 মাস অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীতে 3 মাস এই নির্বাচিত বিএনপি সরকার, অর্থাৎ সব মিলিয়ে প্রায় 1.5 বছর, 2 বছরের কাছাকাছি সময়টিতে আপনি ন্যূনতম সুশাসন নিশ্চিত করতে পারেন নাই, যখন আপনি একটার পর একটা মব দেখে চোখ বন্ধ করে থেকেছেন, যখন মেয়েদেরকে লাঞ্ছিত হতে দেখেছি এবং আমরা দেখেছি যারা লাঞ্ছনা করছে তাদেরকে ফুলের মালা দিয়ে থানা থেকে বরণ করে নিয়ে আসা হচ্ছে, যখন আমরা দেখেছি ভয়াবহ রকম দক্ষিণ পন্থার উত্থান ঘটেছে গত 2 বছরে, যখন আমরা দেখেছি উগ্রবাদ, মৌলবাদ একটা ভয়াবহ রূপ নিয়েছে, যখন আমরা দেখেছি গত কয়েক মাসে 100-এর উপরে শিশু ধর্ষণের শিকার হয়েছে, যখন আমরা দেখেছি ব্যাংকগুলোতে গ্রাহকরা যাচ্ছে, ফিরে আসছে খালি হাতে, চিৎকার করছে ব্যাংকের বাইরে দাঁড়িয়ে যে কেন তারা তাদের সামান্য কিছু সঞ্চয় ব্যাংক থেকে তুলতে পারছে না, তখনই তো আওয়ামী লীগ ফিরে এসছে। দেখুন, একটা সরকার যখন বিদায় হয় এবং আরেকটা নতুন সরকার আসে, মানুষ কিন্তু অবচেতনেই দুটো সরকারের তুলনা প্রতি মুহূর্তে করতে থাকে, যে ওই সরকারটির সময় আমি কি কি সুবিধা পেয়েছি বা কি কি অসুবিধা হয়েছে, এই নতুন সরকারের সময় আমি কেমন অবস্থা ফেস করছি। এই যে যখন মানুষ এই কম্প্যারিজনের মধ্যে যায়, তখন কিন্তু মানুষ অটোমেটিক্যালি তার ভেতরকার যে জাজমেন্ট সেটা দিতে শুরু করে। সো এই জাজমেন্টে যদি মানুষ মনে করে, মেজরিটি যারা কোনো দল করে না, যারা কোনো বিশেষ মতের সমর্থক নয়, তারা কোনো দলের
পদে নাই, যারা মন্ত্রী এমপি হবে না, সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষ, তারা যখন এই কম্পেয়ার করে দেখে যে না হয়তো আগের সময় তারা বেটার নিরাপদ বোধ করেছে। আওয়ামী লীগের সময় কিন্তু ভয়াবহ দুর্নীতি হয়েছে হারুন ভাই, কিন্তু সেই দুর্নীতিটা হয়েছে অনেক উপরের পর্যায়ে, মানে মেগা প্রকল্প, মেগা দুর্নীতি। এই দুর্নীতি কিন্তু ওই যেই লোকটা রাস্তায় ফল বিক্রি করে তার ঘাড়ে এসে পড়ে নাই, বা যেই মধ্যবিত্ত দম্পতি বিকালবেলা হয়তো ফুচকা খেতে বের হয়, এটাই তাদের আনন্দ, এইটুকুই তাদের এখন কি মাইক্রো লেভেলে গেছে। সেটাই আমি বলছি যে এখন যেটা হয়েছে, যেই দম্পতি হয়তো 50,000 টাকা ইনকাম করে, একটা বাচ্চা, বিকালবেলা সে যাচ্ছে নাটক দেখতে, মোহাম্মদপুরে বাসা, সে যখন ফেরার সময় ছিনতাইকারীর কবলে পড়ে, এবং যেটা এত রিপিটেডলি হতে থাকে যে ওই এলাকাটাই একটা ভয়ের জোন হয়ে যায়, তখন কিন্তু সে মনে করে আরে আমি তো আগে ভালো ছিলাম, কারণ তার পরিবারে কেউ তো গুম হয় নাই, তার পরিবারে কেউ তো এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয় না, সে তো রাজনীতি করে না সরাসরি, সে কম্পেয়ার করবে আগের সময় তো আমাকে এভাবে ছিনতাইকারী ধরতো না। কিংবা ধরুন যেই ব্যবসায়ীটা ফুটপাতে ফল বিক্রি করে, আমার বাসায় যে সাহায্য কর্মী থাকে তার 2 ছেলে রাস্তায় ফল বিক্রি করে, তাদেরকে এখন রাস্তায় ফল বিক্রি করতে দেয় না। আগে তারা বলতো যে প্রতিদিন 70 টাকা বা 100 টাকা করে চাঁদা দিয়ে তারা ওই জায়গাটাতে ফল বিক্রি করতে পারতো, কিন্তু এখন চাঁদাও নিচ্ছে না, কেউ বসতেও দিচ্ছে না, বলে এখন তো তাহলে আমরা চলতেই পারবো না। কিন্তু প্রধানমন্ত্রী তো খুব সিরিয়াস, উনি তো রামিসার বাসায় ছুটে গেলেন, ধর্ষণের শিকার এই শিশু, উনি তো এক মাসের মধ্যে বিচারের প্রতিশ্রুতি দিলেন, আবার ওখানে তাদের মন্ত্রীদের কি অবস্থা হলো যদি বলতেন একটু, এখানে কি আমরা রিয়াকশন পাই? দেখুন, আমি আজকে একটা পরিসংখ্যান দেখছিলাম, গত 1 মাসে মাদ্রাসায় বলাৎকারের শিকার হয়েছে 100 শিশু। এরপরে যদি আপনি ধর্ষণের পরিসংখ্যানে আসেন, 118 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে, 47 জন মৃত্যুবরণ করেছে। এর মধ্যে প্রধানমন্ত্রী শুধু রামিসার বাসায় গেছেন, আমরা এটাকে সাধুবাদ জানাই, এবং উনি সেই সঙ্গে এটাও বলছেন 1 মাসের মধ্যে বিচার কার্য সম্পন্ন হবে। উনি কি বিচারক? উনি কি বিচার বিভাগ? এমনকি বিচার বিভাগও কি বলতে পারে কতদিনে ট্রায়াল কমপ্লিট হবে? আপনি বলতে পারি আমরা 1 মাসের মধ্যে বিচার চাই, আমরা কালকের মধ্যে বিচার চাই, আমরা আম জনতা আমরা বলতে পারি, কিন্তু দায়িত্বশীল পদে থেকে কেউ কি বলতে পারে 1 মাসের মধ্যে বিচার হবে? 1 2 হলো, দেখুন এই যে রামিসার বাসায় যাওয়া, এটা ভালো, ভালো, নিশ্চয়ই ভালো, কিন্তু তাহলে সেই প্রধানমন্ত্রী, সেই স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেই আইনমন্ত্রীকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে মানুষ ধাওয়া দিল কেন? রীতিমতো ধাওয়া, কারণ আমি দেখেছি তাদেরকে কর্ডন করে কোনো মতে গাড়িতে ঢোকানো হয়েছে। কেন কেন মানুষের মধ্যে এই ক্ষুব্ধতাটা কেন? এই জবাব তো এই সরকারকে বের করতে হবে, কারণ এর আগের সরকার 15 বছর 6 মাস সময় পেয়েছে, এই সরকার 5 মাস সময় পাবে কিনা এটা নিয়ে তো ভয় লাগছে এখন, কারণ 3 মাস যেতে না যেতেই যেই সরকারের প্রধানকে ভুয়া ভুয়া শুনে গাড়িতে গিয়ে লুকাতে হয়, সেই সরকার আর কয় মাস চলতে পারবে এই দেশে? এটা তো একটা প্রশ্ন। মানুষ খুব স্মার্ট, আমি কিন্তু আপনার মতো এই প্রশ্ন অনেককে করেছি যে আগে তো প্রধানমন্ত্রীকে কখনো ট্রাফিকে আটকে থাকতে আমরা দেখি নাই, আগে তো প্রধানমন্ত্রীকে কখনো ভিকটিমের বাসায় একেবারে প্রথম চোটেই দৌড়ে যেতে দেখি নাই, আগে তো প্রধানমন্ত্রীকে কখনো প্রতি শুক্রবারেই কখনো প্রতিবন্ধী শিশুর বানানো গাড়ি কিংবা কখনো কাভার্ড ভ্যান চালাতে দেখি নাই, আমরা তো কখনো আগের প্রধানমন্ত্রীকে মানে এত ক্যাজুয়াল পোশাকে দেখি নাই, স্ত্রীকে নিয়ে গাড়ি চালাতে দেখি নাই, বর্ষণ মুখর সন্ধ্যা উপভোগ করতে দেখি নাই, কিংবা স্ত্রীর হাত ধরে বৃষ্টিতে ভিজতে দেখি নাই, স্ত্রী মানে পার্টনারের হাত ধরে বৃষ্টিতে ভিজতে দেখি নাই। তাহলে এই প্রধানমন্ত্রীর উপর আপনাদের এত ক্ষুব্ধতা কেন? তাই তো আমারও সেই প্রশ্ন। মানুষ এক কথায় চট করে বলে ফেলে স্টান্টবাজি, কিন্তু আমরা ভালোই বুঝি, মানে এই বিষয়গুলোকে যে মানুষ স্টান্টবাজি হিসেবে দেখছে, এটা সম্ভবত প্রধানমন্ত্রীর চারপাশে থাকা চাটুকাররা বাদে বাকি বাংলাদেশ বুঝতে পারছে। সো এগুলো তো খুব ভয়ের ব্যাপার। সে কারণেই কিন্তু রাষ্ট্রের বড় বড় পদে যারা যান, এবং বিশেষ করে আমাদের মতন দেশ, যেই দেশে অনেক নাই, যেদিকেই দেখবেন সেদিকেই নাই,
খাবার নাই, মূল্যস্ফীতি, অর্থনৈতিক মন্দা, নানান রকম নাইয়ের মধ্যে আমরা বাস করি, স্বাস্থ্যসেবা নাই, শিক্ষা ভালো পরিবেশ নাই। এই নাইয়ের মধ্যে যারা প্রধান হন তাদেরকে খুব সিলেক্টিভলি, খুব মাইনিউটলি তার চারপাশের মানুষকে সিলেক্ট করতে হয়। তারা যদি চারপাশে ভুল মানুষ নিয়ে ঘোরেন তার পরিণতি না খুব সিরিয়াস হয়। ব্যারিস্টার রুমিন, একাদশ জাতীয় সংসদে আপনার কয়জন ছিলেন? 6 জন, 7 জন? হ্যাঁ, 7 জন সেরকমই। কিন্তু এক উজ্জ্বল নক্ষত্রের মতো দেখলাম যে আপনি একাই 100। ওখানে ধরেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা অনেক, কিন্তু তা আমাদের চোখে পড়েনি। একজন রুমিন ফারহানা বলছেন মনে হচ্ছে যেন পুরোটাই সংসদ। তো আপনি তো এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই বিএনপি আপনাকে তো নিল না, বা আপনি গেলেন না, যাই হোক, সেই বিএনপিতে আপনি নাই, কিন্তু আপনি সেই সুযোগটা কি পাচ্ছেন? ওই সময় যে কথা বলার সুযোগ পেতেন, আপনাকে কি কথা বলতে দেয়া হচ্ছে? আমি খুব বিক্ষোভ দেখতে পাচ্ছি, একটু বলেন না। আমি যদি আগের পার্লামেন্টের সাথে এই পার্লামেন্টের তুলনা করি, আমি বলবো আগের পার্লামেন্ট অনেক বেশি লিবারেল ছিল, আগের পার্লামেন্ট অনেক বেশি কথা বলার সুযোগ দিয়েছে। এই পার্লামেন্টের মধ্যে অসহিষ্ণুতা আরো অনেক বেশি। আমি একটা উদাহরণ দেই। আমি যেদিন প্রথম শেখ হাসিনার পার্লামেন্টে বললাম এই সরকার অবৈধ, এবং আপনারা যারা 300 আসনে বসেছেন আপনারা বুকে হাত দিয়ে বলেন যে আপনারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, তখন ভীষণ চেঁচামেচি হয়েছে পার্লামেন্টে, খুব জোরে জোরে চেঁচামেচি হয়েছে, কিন্তু কোনো অশালীন অঙ্গভঙ্গি হয় নাই। এই পার্লামেন্টে তারেক সাহেব উপস্থিত থাকা অবস্থায় ওনারই এক রো পেছনে বসা, আমি নাম বলবো না, যিনি তার নানান অপকর্মের জন্য সময়ে সময়ে বিখ্যাত হয়েছেন, যার অশালীন টেলিফোন রেকর্ড হাসিনার আমলে ফাঁস হয়েছে, সেই লোক, আমি ভদ্রলোক বলবো না, এমন বিচ্ছিরি অঙ্গভঙ্গি করেছেন যে জামাতের আমিরকে দাঁড়িয়ে সেটার প্রতিবাদ করতে হয়েছে। সো আমি মনে করি যে এই পার্লামেন্টের অসহিষ্ণুতা আগের চেয়ে বেশি। এই পার্লামেন্ট খুব মজা। হাসিনা হয়েছিল 15 বছরে, আওয়ামী লীগ অ্যারোগেন্ট হয়েছিল 15 বছরে। তারপরেও আমি আওয়ামী লীগের লোকদের সঙ্গে তো টকশোতে বসতাম, মন্ত্রীদের সাথেও বসতাম। আমি এখনকার এমপিদের, দুদিন আগে আমি একটা ক্লিপ দেখছিলাম যেখানে একজন এমপি মঞ্জুরুল আলম পান্না ভাইকে খুব বাজেভাবে করে উনি উঠে গেছেন। তো আমরা তো অনেক ভয়াবহ কথা টকশোতে বলেছি। আমি তো আওয়ামী লীগের কোনো এমপিকে এত অ্যারোগেন্ট দেখি নাই, 1-2 ছাড়া। আমি বিএনপির মধ্যে অ্যারোগেন্স আরো অনেক বেশি দেখি। আমরা একটু দেখি আপনার কথা, ওই ক্লিপটা একটু দেখতে পারবো? যে আপনি কিন্তু কয়েকদিন আগে একটা সেমিনারে বলছেন যে আমরা দীর্ঘদিন দলীয় শাসন দেখেছি, এখনো তার ধারাবাহিকতা চলছে। একটু যদি এই ক্লিপটা দেখি তাহলে আলোচনা শুরু করতে পারি। নো, এটা না, আপনি টু দি পয়েন্ট ক্লিপ দেখান। আমরা এটা না, আমরা দীর্ঘদিন ধরে একদলীয় শাসন দেখেছি, এখনো তার ধারাবাহিকতা চলছে। আমরা আলোচনা করি এর ভিতরে ক্লিপটা আসলে ওইসে যে একটু দেখি। একটু দীর্ঘদিন একদলীয় শাসন দেখেছি, এখনো তার ধারাবাহিকতা চলছে। তখন বিএনপি জামাতকে খেলার মাঠের বাইরে রেখে একরকম ভাবে সংসদকে সাজানো হয়েছে, এখন আওয়ামী লীগ এবং বাম দলগুলোকে বাইরে রেখে আরেকভাবে সংসদকে চালানো হচ্ছে। আর না দেখালাম, আপনার আরো বক্তব্য আছে। কেন এরকম মনে করেছেন? মানে এই একদলীয় ব্যবস্থায় চলে গেছে, নাম্বার 1। আপনি দেখছেন একদলীয় ধারাবাহিকতা। আওয়ামী লীগের প্রসঙ্গ আবার আমাদের চলে আসবে। আওয়ামী লীগকে কীভাবে বাইরে রাখার কি ভিতরে রাখার কোনো সুযোগ ছিল কি না সেটাও আমি জানতে চাই। এই একদলীয় ধারাবাহিকতাটা যদি আমরা বুঝতে চাইতাম আপনার কাছে। আপনি যদি 14, 18, 24-এর 3টা নির্বাচন দেখেন, একটা একদলীয় নির্বাচন, একটা মধ্যরাতের নির্বাচন, একটা ডামি নির্বাচন। এর মধ্যে বিএনপি যেটাতে অংশ নিয়েছিল সেটাতেও বিএনপি মাত্র 6টি আসন পেয়েছে। সো এই নির্বাচনটি যে কোনো নির্বাচনই হয় নাই, এটা আওয়ামী লীগও জানে, আমরা সবাই কম বেশি জানি। সো ওই সংসদে যখন আমি গেলাম 18 সালে, আমার কাছে মনে হলো যে এটা তো আওয়ামী লীগ +1, মানে আওয়ামী লীগ আর জাতীয় পার্টিকে আমার আলাদা দল মনে হয় নাই, মানে আওয়ামী লীগ +1, একটা আওয়ামী লীগ +1, এটা জাতীয় পার্টি যে একটা আলাদা দল, আলাদা এন্টিটি। আমি পরবর্তী ব্যাপারে জানতে চাচ্ছি ওটার ধারাবাহিকতার পরে যখন আমরা 26-এর ইলেকশন হলো, জি, এখানেও আপনি লক্ষ্য করে দেখবেন বিএনপি +1। মানে আপনি ধরুন 300 জনের একটা সংসদ, ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আলোচনার জন্য আমি একজন সদস্যকে পাই না, তাহলে এই সংসদটাকে আপনি একদলীয় বলবেন না তো কি বলবেন? 1। 2 হলো বাংলাদেশে হামে 500-র উপরে শিশু মারা গেছে। বাংলাদেশে তেলের জন্য
কয়েকদিন আগেও হাহাকার হয়েছে, দাম বাড়ানোর সাথে সাথে লাইন উবে গেছে, অ্যাজ ইফ তারা তো, সরকার তো বলেছে তেলের মজুদ আছে, মজুদ যদি থাকে তাহলে লাইন কেন হলো সেটার যেমন জবাব নাই, আর যদি মজুদ না থেকে থাকে তাহলে দাম বাড়ানোর সাথে সাথে লাইন কোথায় চলে গেল সেটারও তেমন জবাব নাই। এই প্রশ্নগুলো তুলবার মতন, শক্তভাবে তুলবার মতন, মিউ মিউ করে না, শক্তভাবে তুলবার মতন আমি এনসিপির 2-1 জন ছাড়া আর কাউকে পেলাম না। আচ্ছা, 3 হলো বিদ্যুতের দাম। সরকার ক্ষমতায় আসতে না আসতেই আবার বাড়ছে বিদ্যুতের দাম। তেলের দাম আর বিদ্যুতের দাম যখন বাড়ে তখন আপনি মনে রাখবেন করলা, বেগুন, ঝিঙ্গা, পটল সব কিছুর দাম বাড়বে, সব কিছুর দাম বাড়বে। আপনি বাজারে যান, আমরা তো কাউরান বাজারের মধ্যেই বসে আছি, গিয়ে পিছনে খবর নেন 100 টাকার নিচে আপনি কোনো সবজি পান কিনা। বহু পরিবার আছে 6 মাস 1 টুকরা মুরগির মাংস খায় নাই, গরুর মাংস তো চোখেই দেখে নাই, বাদ দিলাম। তো এই রকম অবস্থায় যখন আপনি তেল আর বিদ্যুতের দাম বাড়াবেন, মধ্যবিত্তের অবস্থা কি দাঁড়ায়? হাম নিয়ে কি হয়েছিল? আপনি তো কথা বলতে চেয়েছিলেন হাম নিয়ে। হাম নিয়ে কথা যখন বললাম, আমার কাছে মন্ত্রীকে বিরক্ত মনে হয়েছে। এই মন্ত্রী মহোদয় সজ্জন ব্যক্তি, মন্ত্রী হওয়ার আগে ওনার সঙ্গে আমার হর হামেশাই কথাবার্তা হতো। তো মন্ত্রী হওয়ার পর হয়তো উনি আর কি সেই মানে, যাই হোক, মন্ত্রিত্বের তো একটা গরম আছেই। প্রধানমন্ত্রী বলেন না চেয়ার দিয়ে আগুন বেরোয়, তো প্রধানমন্ত্রীর চেয়ার যদি দাউ দাউ করে জ্বলে, মন্ত্রীদের চেয়ার যে একটু একটু মানে মাইক্রো ওভেনের কাজ করবে না তা তো না। তো মন্ত্রীদের চেয়ারও একটু একটু মাইক্রো ওভেনের কাজ করে, মন্ত্রীরাও একটু গরম হন। তো উনি খুব একটা কমফোর্টেবল ছিলেন না উত্তর দিতে, আমার মনে হয়েছে। মেবি আই এম রং। তো আমি ওনাকে বললাম, উনি বললেন এত ভয় দেখালে নাকি সবার হাম হবে, মানে রোগাক্রান্ত হয়ে যাবে। তাই আমি বললাম আমরা তো সাংসদের সামনে কথা বলি, 300 হামের রুগী নিয়ে না। সো এই যে একটা জবাবদিহিতার ল্যাকিং এবং দোষ চাপানো, এবং ভেরি ইন্টারেস্টিং, দেখেন এই সরকারটি কিন্তু ইউনূস সরকারের একটা প্রলম্বিত অংশ। আমি বলি কেন, আমি এ কারণেই বলছি প্রলম্বিত অংশ। এই সরকার আসার ঠিক 3 দিন আগে ট্রেড এগ্রিমেন্টের মতো একটা ভয়াবহ গোলামির চুক্তি বাংলাদেশে হয়েছে। যেই এগ্রিমেন্টটা নিয়ে ধরেন আমার মতন দুষ্ট লোক এটাকে গোলামির চুক্তি বলতেছে, নিজের পলিটিক্যাল ফিউচারের কথা চিন্তা না করেই বলতেছে। বাকিরা এটা নিয়ে আলোচনা, দুষ্ট না বোকা লোক, বোকা 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 কাম দুষ্ট। কারণ আমার আসলে আমি কখনো আমি আপনাকে এটা সাইডলাইন আরেকটা কথা বলি, এইবার মন্ত্রী হওয়ার পর দেখলাম প্রতিমন্ত্রীরা প্রধানমন্ত্রী গাড়ির পিছে দৌড়ায়। বেশ, মানে আমি 3টা প্রতিমন্ত্রীকে দেখছি প্রধানমন্ত্রী গাড়ির পিছনে দৌড়াতে। মানে মন্ত্রী হতে হলে যদি আত্মসম্মানবোধ বাদ দিয়ে এখানে নামতে হয়, খোদা যেন আমাকে বাংলাদেশে কোনোদিন মন্ত্রী না করে। ইন্ডিপেন্ডেন্ট এমপির সম্মান অনেক বেশি, খোদা যেন আমাকে কোনোদিন মন্ত্রী না করে, যেখানে আমাকে একজন ব্যক্তির গাড়ির পিছনে, টিসিবির ট্রাকের পিছনে দৌড়ানোর মতন, অভাবী মানুষের মতন আমাকে দৌড়াতে বাধ্য করে। আমি এর চেয়ে খারাপ ভাবে আর কিছু বললাম না। আমরা শুনবো আপনার কথা, আরো অনেক বিষয় না, রয়েছে। আমি ওটাতে শেষ করি যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার সাহস সংসদে 2 দলের 1 দলও করলো না, মানে বিএনপি এবং জামাতের কেউ সাহস করলো না। তার মানে এটা হচ্ছে ইউনূসের একটা প্রলম্বিত অংশ। ইউনূসের খলিলুর রহমান এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী, মানে বিএনপি এতই অযোগ্য পার্টি যে যারা গত 25 বছরে তাদের 20 বছর ধরে বিরোধী দলে থাকা অবস্থায় তাদের একটা পররাষ্ট্রমন্ত্রী ঠিক করতে পারে নাই। সো খলিলুর রহমানকে তাদের পররাষ্ট্রমন্ত্রী বানাইতে হইতেছে। চিন্তা করেন এইটা ইউনূসের অংশ, যে সরকারের তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলছে যে না না, আমরা বিশ্বাস করতে চাই যে ইউনূস সরকারের সময় শিশুদেরকে হত্যা করার উদ্দেশ্যে টিকা বন্ধ হয়েছে, বিষয়টি এমন নয়। আরে বোকা, ছাগল শব্দটা নাই বললাম মিডিয়াতে, কেউ তো হত্যার উদ্দেশ্যে করে না, কিন্তু যখন তার গাফিলতি এমন পর্যায়ে যায়, যেটাকে বলা হয় রেকলেসনেস আইনের ভাষায়, যে এমন পর্যায়ে রেকলেসনেস যে যেটা অবধারিতভাবে মৃত্যু নিয়ে আসবে অন্য মানুষের, এবং সেটা তোমার না বোঝাটা বা সেইটাকে পাত্তা না দেওয়াটা তোমার এমন রেকলেসনেস যেটার জন্য তুমি হোমিসাইডের অপরাধী হতে পারো। জি, আমি বিরতিতে যেতে চেয়েছিলাম, তাই আরেকটা প্রশ্ন না করে আর যেতে পারছি না। তো অযোগ্য দলটি সম্পর্কে যখন বিএনপিতে ছিলেন তখন টের পাননি? না, তখন পাই নাই। কেন? তখন তো তারা ছিল মজলুম, তাদের গুম করে, তাদেরকে গিয়ে বিচার বহির্ভূতভাবে হত্যা করে, তাদের নামে হাজার হাজার মামলা হয়, তারা বছরের পর বছর জেলে থাকে,
বাপ মার জানাজায় আসার আগে হাতে হ্যান্ডকাফ পরায় আসে, এগুলো তো সত্য। সো তখন যদি আমি এই বিষয়গুলোতে কথা না বলতাম তাহলে আজকে তো আমি এই সত্য উচ্চারণ করতে পারতাম না। তখনও আমি সত্য উচ্চারণ করেছি, গেছে বিএনপির পক্ষে, আজকেও আমি সত্য উচ্চারণ করছি, গেছে বিএনপির বিপক্ষে। আমি কি করব বলেন? রুমিন ফারহানা এটা করবেই, আমি করবই, কোনো ভয় নাই। আমার বাবাকে আমি এইটাই দেখেছি। আমি জীবনে আমি যখন রাজনীতিতে এসেছি আমি সচেতনভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আমার বাবা হব না, আমি কোনোভাবেই আমার বাবার মতো হব না। কিন্তু আমি যত দিন যাচ্ছে, আমি যতই মানে আমার বয়স যত বাড়ছে, আমি যত ধীরে ধীরে আমার জীবনের শেষ দিকে যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি আমি আসলে আমার বাবাই। এবং নির্বাচনে যখন দাঁড়িয়েছেন তখন এটা আরো স্পষ্ট হয়েছে, মানে আমি আসলেই অলি আহাদ সাহেব, আমার এখান থেকে আমার মুক্তি নাই। শুনবো আপনার কথা আরো। দর্শক, ফ্যাক্ট চেকে এবার একটি বিরতি নিচ্ছি, ফিরবো একটু পরেই, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি। একটু বলে রাখি, তিনি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া 2 আসন সরাইল আশুগঞ্জ, সেখান থেকে তিনি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র, সেটা আপনারা আগেই জানেন। সেখানে কিন্তু আপনাকে তো বিএনপি থেকে বহিষ্কারও করা হয়েছিল আপনি স্বতন্ত্র নির্বাচন করার জন্য। তো বহিষ্কারের সময় আপনার কেমন লেগেছে সেটা একটু শুনে আমরা ঢুকি। আপনি তো বিএনপি থেকে খুব স্বাভাবিকই মনোনয়ন আশা করবেনই, স্বাভাবিক, আমি তো সেটা অস্বীকার করার উপর জি। আমি বলি, দফায় দফায় কিন্তু 3বার মনোনয়ন ডিক্লেয়ার হয়েছে। প্রথমে একগুচ্ছ, আমার নাম নাই। সেকেন্ড রাউন্ডে আরেক গুচ্ছ, আমার নাম নাই। থার্ডে গিয়ে যখন অল্প সময়ে বাকি আর নির্বাচনে, তখন আমি বুঝে গেছি দূর এ আর হবে না। আর আমি দলে একটা মেসেজ মোটামুটি আমি বলেও ফেলছিলাম যে আমাকে না দিলে আমি স্বতন্ত্র করব। আমি ওটা নিয়ে খুব যে ইয়েছিলাম তা না। আর আমি অলওয়েজই আমার নিজের জীবনে যেহেতু দীর্ঘ সময় আমাকে আমার পরিবারের দায়িত্ব একা হাতে নিতে হয়েছে, আমি খুব আবেগের মানুষ না। আমি কেউ কিছু বললে আমি একেবারে কাঁদতে কাঁদতে পড়ে যাই, ওই মেটেরিয়ালি আমি না। সো আই ওয়াজ অলরেডি যে আমার এটা না হলে আমার এটা করতে হবে, এটা না হলে এটা করতে হবে। সো আমি আমার ব্যক্তিগত জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার রাজনৈতিক জীবনে, আমার ওকালতির জীবনে আমি অলওয়েজ কিন্তু ফার্স্ট প্ল্যান, সেকেন্ড প্ল্যান, থার্ড প্ল্যান, ফোর্থ প্ল্যান, এগুলো সব আমার রেডি থাকে। সো আমার ওই সব কিছু রেডি ছিল যে আমাকে দল না দিবে আমি। কিন্তু অনেকের থাকে না দলের প্রতি ভীষণ আনুগত্য, যে দল না দিলে আমি করব না দলের। আপনি সেরকম হলেন না কেন? না, আনুগত্যের জন্য আমি দেখতে পাচ্ছি যে আমাকে জবাই করার হচ্ছে। আমি অত উদার না যে গলা পেতে দিয়ে বলবো যে মানে দিয়েছো কলসির কানা তাই বলে প্রেম দেব না। আমি ওই আমি ওই মানুষই না। আমি জান দিয়ে করেছি দলের জন্য এক সময়, তারপরে যদি দল মনে করে হাত মুছে ফেলবে তাহলে এই দল তো যে কোনো সময় আমার সাথে যে কোনো কিছুই করতে পারে। ভবিষ্যতের পলিটিক্যাল গন্তব্য কি হবে? আপনার তো এখনো দল নাই, মানে কোন দলে যোগ দেওয়া বা অন্য দলে যোগ দিলে আপনার কথা বলার এরিয়া বাড়বে, অথবা নতুন দল গঠন করা, তৃণমূল তো হইতেই পারে, কংগ্রেস ধরেন। আর এখন তো নানা দল হচ্ছে, জনতা পার্টি হচ্ছে, এবং সেটা ব্যাপক জনপ্রিয় হচ্ছে। দেখা যাচ্ছে কংগ্রেস এবং বিজেপির ফেসবুকে যত ফলোয়ার আছে তার চেয়ে কয়েক গুণ বেশি এই সিজেপি অল্প কয়েকদিনে তার চেয়ে বেশি ফলোয়ার পেয়ে গেছে। তো আমি পরিকল্পনা নিয়ে আপনাকে এটুকুই বলবো যে 2024-এর 5ই অগস্টের আগে আপনি কি ভাবতে পেরেছিলেন যে আপনি ঠিক 2 বছরের মাথায়, 2 বছর না 1.5 বছরের মাথায় আপনি জানবেন যে আমি বিএনপির আর অংশ নই? ভাবতে পারেন নাই। আমরা কি কেউ ভাবতে পেরেছিলাম যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হবে সকালে আর বিকাল বেলা আমাকে বহিষ্কার করা হবে, মানে যখন রাষ্ট্রীয় শোক চলছে তখন বহিষ্কার করা হবে? ভাবিনি। সো আমি না ভবিষ্যৎ সবসময় ঈশ্বরের হাতে দেখি, এটার মধ্যে আপনার আমার কোনো শেয়ার নাই। আমি আমার কাজটা করে যাব। সো আমার কাজ রাজনৈতিক চর্চা করা, এলাকায় যাওয়া, এলাকার জন্য কাজ করা, এলাকার মানুষের সাথে থাকা, ওটাই আমার রাজনীতি। আমি ওটা করছি, ভবিষ্যৎ আল্লাহর হাতে। এবার আমরা শেখ হাসিনা একটু ফিরে আসি। শেখ হাসিনা যেই দেশে ফিরে আসবেন, এবার কিন্তু বিভিন্ন জায়গায়, আমি আপনাকে বলে রাখি, অনেকে আবার শপথ নিচ্ছেন। আমি দেখলাম লন্ডনে রেজাউল করিম, যে তিনি লন্ডনে এখন আছেন, যিনি মন্ত্রী ছিলেন এখানকার, ওখানে পালিয়ে গেছেন, তারা শপথ নিচ্ছেন আমরাও ফিরে আসবো। বিভিন্ন জায়গায় মিছিল বের হচ্ছে, সেটা আমরা বলবো। কিন্তু আমাদের দেশের 2জন মন্ত্রী, একজন উপদেষ্টা আর একজন মন্ত্রী রিয়াকশন দিয়েছেন। যেমন ডক্টর জাহেদুর রহমান বলেছেন শেখ হাসিনা দেশে ফিরলে তার প্রতি এক্সট্রা জুডিশিয়াল কিছু করা হবে না। আমরা পরপর 2টা ক্লিপই দেখবো। আর স্বরাষ্ট্রমন্ত্রীও কথা বলছেন, তিনি বলছেন আইনিভাবে তো আমরা ফেরত চাই। আমরা শুনি না 2টা কি বলতে চেয়েছেন তারা। শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে হটাতে চেয়েছি কারণ তিনি ইনসাফ করেননি। একটু মনে খেয়াল করবো আমরা, পরবর্তী যে বাংলাদেশ তৈরি হয়েছে তার প্রধান উদ্দেশ্য হচ্ছে ইনসাফ থাকবে, আমাদের শত্রুর প্রতি ইনসাফ থাকবে।
শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসে বাংলাদেশে ফেরত, তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা আসলে করবো না। আমাদের কাছে প্রতিজ্ঞা কি, আমরা জুডিশিয়ালি করবো। ওনার বিচার হয়েছে, ওনাকে ডিফেন্ড করতে আবার দেওয়া হবে, তাতে তার মৃত্যুদণ্ডাদেশ যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি, সেটা আমরা মানবো। আর যদি না হয় সেটা কার্যকর হবে। এটাই হচ্ছে ইনসাফ, কারণ মৃত্যুদণ্ড হওয়া কিন্তু ইনসাফ। আমরা তো তাকে ফেরত চাই, আইনিভাবে চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধ করেছি, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে অনুরোধ করেছি, আমরা শেখ হাসিনাকে ফেরত চাই এবং আমরা চাই তিনি মামলা ফেস করুন। জি, আমরা যে রিপোর্ট পাচ্ছি তাতে উনি মামলা ফেস করতে চান, দেশে ফিরবেন। আবার নিষিদ্ধ কার্যক্রম, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিতরে এক ধরনের আমরা লক্ষ্য করছি, আপনার এলাকায় সম্ভবত তারা মিছিল বের করেছিল, আমি সেটাই যাব। এই দুজনের বক্তব্যে কি বুঝলেন? আচ্ছা, জাহিদুর রহমান বলছেন এক্সট্রা জুডিশিয়াল কিছু হবে না। এক্সট্রা জুডিশিয়াল কি? হোয়াট ইজ এক্সট্রা জুডিশিয়াল? এক্সট্রা জুডিশিয়াল বলতে আমরা বুঝি বিচার বহির্ভূত হত্যা, আমরা বুঝি গুম, আমরা বুঝি হেফাজতে নিয়ে নানান রকম নির্যাতন। উনি আসলে কি বোঝাতে চেয়েছেন? হোয়াট ডাজ হি মিন বাই এক্সট্রা জুডিশিয়াল? এক। দুই হচ্ছে, শেখ হাসিনার ট্রায়াল শেষ হয়েছে, মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, আপিলের সময় শেষ হয়েছে, তাহলে এখন ওনার জুডিশিয়াল জায়গাটা কোথায় আছে? অ্যাপিলের ডিভিশন? ওনাকে তো ফিরে যদি উনি আসেন, আমি একদম আইনের ছাত্রী হিসেবে এটুকু বলতে পারি, আসার সাথে সাথে ওনাকে কারাগারে যেতে হবে। সেই কারাগার কি প্রস্তুত হয়েছে? আচ্ছা, আইনিভাবে ফেরত চায় বলছে স্বরাষ্ট্রমন্ত্রী। একটা নোট ভার্বাল দেয়া ছাড়া আইনি কোনোভাবে ফেরত চাওয়া হয়েছে বলে আমাদের জানা নাই। তবে স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু অনেক বিজ্ঞ ব্যক্তি, যিনি তার ডিপার্টমেন্ট বা তার মন্ত্রণালয় ছাড়া অন্য মন্ত্রণালয় এবং বিশেষ করে আইন মন্ত্রণালয়ের ব্যাপারে অতি দক্ষ, সুতরাং আইনমন্ত্রী যে কথা বলার কথা ছিল সে কথা স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আইনিভাবে ফেরত চেয়েছি। আইনিভাবে তো আইনমন্ত্রী বলবে যে আইনিভাবে আমরা, উনি একটা ওপিনিয়ন দেবে আইন মন্ত্রণালয় থেকে, এই ওপিনিয়ন অনুযায়ী বাকি কাজটা পররাষ্ট্র মন্ত্রণালয় করবে। এখানে স্বরাষ্ট্র আসলো কি করে আপনি আমাকে একটু বুঝায় বলেন, আমি বুঝি নাই। মানে স্বরাষ্ট্র তো এখানে, উনি তো বাংলাদেশে নাই যে ওনাকে ধরা না ধরা, ওনার বিরুদ্ধে কিছু করা না করে, ইট হ্যাজ বিন ওভার, এটা শেষ। এখন আইনমন্ত্রী বলবেন যে আইনিভাবে আমরা ওপিনিয়ন দেবেন কিভাবে চাইতে হবে, সেই ওপিনিয়ন ওয়াইজ যে আইন অনুযায়ী চাওয়া যায় সেই ওপিনিয়ন ওয়াইজ পররাষ্ট্র এটাকে হ্যান্ডেল করবে। যাই হোক, এখন এটা তো মানে আমি যেটা বোঝার চেষ্টা করছি, মানে এটা কি আলোচনা হচ্ছে কেন? আপনি শোনেন, ভয়ে ভয়ে ধরেন শেখ হাসিনা সত্যি সত্যি ফিরলো, কথার কথা, সবচেয়ে বেশি বেকায়দায় কে পড়বে আমারে বলেন? পড়বে এই সরকার। তারা না পারবে এক্সিকিউট করতে ফাঁসি, তখন চারপাশে চিৎকার উঠবে এক দলের যে রায় কার্যকর করা হোক, আর রায় কার্যকরের ন্যূনতম আভাস পেলে আরেক দল যে কিভাবে মাঠে নামবে, এইটা কি এই সরকার বোঝে না? এই সরকার স্টানবাজি করে, এই সরকার বালখিল্যতা করে, এই সরকার চটুল ব্যাপারে মানুষের সদয় দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু একেবারে এত বোকা তো না যে এই সরকার এটা বুঝে না। তো শেখ হাসিনা যদি বাংলাদেশে এই মুহূর্তে আসে, বা এই বছর, এই মুহূর্ত মানে এই বছর, আমি দুঃখিত, এই বছরের মধ্যে ফেরে বা যখনই ফিরুক, বিএনপি যদি ক্ষমতায় থাকে, তার চেয়ে বেশি বিপদে আর কেউ পড়বে না, স্বয়ং আওয়ামী লীগও পড়বে না। শীর্ষ নেতৃত্ব থেকেও তো বলা হচ্ছে যে একটি দল তলে তলে যোগাযোগ করে, মানে হ্যাঁ, আপনি যখন আমি এটা আজকে শুনলাম 86 এবং 96 এর উদাহরণ টানা হয়েছে, সুস্পষ্ট যে জামাতের সাথে আওয়ামী লীগের একটা আতাত বা এক ধরনের সম্পর্কের ইঙ্গিত করা হচ্ছে। বাংলাদেশে এটাও একটা নতুন ব্যাপার, আজকাল না ভাসুরের নাম কেউ মুখে নেয় না। মানে জামাতের আমিরও অনেক বদনাম করবে বিএনপির, কিন্তু বিএনপি শব্দটা উনি কিছুতেই বলবে না। আবার একইভাবে বিএনপিও কিন্তু জামাতকে আর এই ইশারায় অনেক কথা বলবে, মানে অনেকটা কি বলবো বলেন, ভাসুরের নাম মুখে নেওয়া যায় না। আর প্রেম হলে টিনেজে যখন একজন আরেকজনের সঙ্গে দেখা হয়, নানান রকম আড়ে ইশারা ইঙ্গিতে কথা চলে। তো বিএনপি জামাতের সম্পর্কটা এখন অনেকটা ওই রকম, আড়ে ইশারায়। আড়ে ইশারার দরকার নাই, যে কথা উনি বুঝাইতে চাইছেন সেটা হচ্ছে আওয়ামী লীগের সাথে জামাতের একটা ঐক্য হতে যাচ্ছে। হতেই পারে, মানে হলে তো খুব অবাক হওয়ারও কিছু নাই, হতেই পারে ঐক্য। রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নাই। আমি একটু আপনার একটা বক্তব্য যদি এখন দেখানো যায় আমি দেখাবো, তারপরে আরেকটু
এটা ফ্যাক্ট চেক করতে চাই। আপনি মব ভায়োলেন্সের কারণে বিচারপতিরা এখনো স্বাধীনভাবে জামিন দিতে পারেন না। ভিডিওটা যখনই আসতে পারবে আমরা দেখব, দেখার পরে আমার প্রশ্ন আছে আপনার কাছে। জি, কিভাবে দোষ দেই? বিচারক কিভাবে শুনবেন? তার ঘাড়ের উপরে কয়টা মাথা? মব বাইরে অপেক্ষা করছে, মামলায় জামিন হলে মব গিয়ে ঢুকবে আদালত প্রাঙ্গণে। এবং এই ঘটনা ঘটেছে বলেই আমি বলছি, এমন না যে ঘটনা ঘটে নাই, মব ঢুকবে গিয়ে আদালতে। সো বিচারকের পক্ষে রাজনৈতিক মামলা শোনা সম্ভব নয়। যেটা আপনার কাছে এর সাথে আমি যেটা যুক্ত করতে চাই, আপনি আপনার বক্তব্যে আরও একটা জায়গায় বলেছেন যে ওই যে মুখোশ বেঁধে যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বা ছাত্রলীগের আপনার এলাকায় মিছিল হয়েছিল। এখন কারা সেটা তো আপনি বলছেন বোঝা যায় না, তবে সেখানে আমরা মামলা দিয়েছি দোষীর বিরুদ্ধে। তাহলে 20 জন 25 জন বের করেছে দোষীর বিরুদ্ধে মামলা। এটা মামলা বাণিজ্যের একটা স্কোপ তৈরি হচ্ছে কিনা, এই যে মব আবার জামিন দিচ্ছে না, তো মব কি শেষ হয় না? আমরা তো তাহলে বিচার বিভাগকে এখন স্বাধীনভাবে কাজ করতে পারছে না, মানে কোথায় যাচ্ছি আমরা তাহলে? আমরা না একটা খুবই দুর্গতির মধ্যে আছি। আমি আপনাকে বলি, আমার এলাকায় মাথা গুনে দেখেছি 15 বা 16 জন হয়। তারা প্রত্যেকে মাস্ক পরা, ক্যাপ পরা, কারো চেহারা আপনি বুঝতে পারবেন না, মিছিল করেছে। 150 উপরে আসামি করা হয়েছে এবং ম্যাক্সিমাম হচ্ছে যারা হাঁসের মামলা, মানে হাঁসের ইলেকশন করেছে, মানে আমার ইলেকশন করেছে। হ্যাঁ, অনেক ব্যবসায়ীকে ঢুকানো হয়েছে, যারা একটু মানে পয়সা কড়ি আছে এলাকায় তাদের নাম দেওয়া হচ্ছে। এখানে কয়েকটা ফেজে বাণিজ্য হয়। প্রথমে হলো এলাকার বিএনপি লিডাররা ফোন দেয়, এই মামলা কিন্তু হয়ে যাবে, আমরা তো আটকাইতে পারবো না, বুঝে নিত অবস্থা, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে আভাস তৈরি করা যে কিছু কিন্তু দিতে হবে, কিছু দিলে আচ্ছা নামটা দেখেই বুঝেন তো, আমি তো খাবো না কিন্তু থানা তো শুনবে না, কথা বুঝেন, আমি তো খাবো না থানা তো শুনবে না, গেল কিছু টাকা। দ্বিতীয় ফেজটা হচ্ছে মামলা থেকে নাম কাটাবো, কিছু টাকা দেন, আমি তো খাবো না থানা তো শুনবে না, কথা বুঝেন, এই দ্বিতীয় ফেজের টাকা। 3 নম্বর ফেজ হলো, ঠিক আছে এখন তো কাটাতে পারলাম না, আচ্ছা দেখি জামিনের ব্যবস্থা কি করা যায়। দেখা যাবে বিএনপির লয়ারে গিয়ে ওই জামিনে দাঁড়ায় গেছে। মানে কতগুলো ধাপে ব্যবসা হচ্ছে আপনি চিন্তা করেন। এটা শুধু আমার এলাকার কথা না, এটা বাংলাদেশের বহু এলাকার কথা। আপনি মবের কথা বলছেন, কিছুদিন আগে আমার এলাকায় আমার যিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন উনি আমাকে একটা ভিডিও পাঠিয়েছেন, যে আপনি দেখেন ঝিনাইদহ বা কোথাও মানে কোনো একটা জেলা আদালত, যেখানে জামিন দেওয়ার পরে সরকার পক্ষের লোকজন গিয়ে, বিএনপির পক্ষের লোকজন গিয়ে তাণ্ডব চালাইছে আদালতের ভিতরে। সো এই হলো এখন অবস্থা। সারা হোসেন কিছুদিন আগে বলতেছে যে জামিন, এবং আমি তো এখন গত 2 বছর 3 বছর ধরে আমি রেগুলার কোর্টে যখন যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি ধরেন একটা কোর্ট একটু রিলিফ দেয়, মন বড়। আমার সিনিয়র রফিকুল হক একটা কথা বলতেন, মন বড় না হলে জজ হওয়া ঠিক না। তো মন বড় হয়তো রিলিফ একটু বেশি দেয়, 2 দিন পরে ওই জজের পাওয়ার চেঞ্জ করে দেয়া হয়, অন্য বেঞ্চ দিয়ে দেয়। ধরেন যার ক্রিমিনাল জুরিসডিকশন তাকে রিট দিয়ে দিল, যার রিট জুরিসডিকশন তাকে সিভিল দিয়ে দিল, যার সিভিল জুরিসডিকশন তাকে হয়তো ক্রিমিনালে নিয়ে আসলো। মানে বেঞ্চ বদলায় যায়, তার পাওয়ার সরায় দেয়। সো জজরা বেশি রিলিফ দিতেও ভয় পায়। 2 হচ্ছে, আমি শুনলাম পলিটিক্যাল মামলায় জামিন হবে না। হোয়াট ইজ পলিটিক্যাল মামলা? এই যে এই প্রোগ্রামটাতে আমি প্রশ্ন করেছিলাম যে ওটা তো একটা সুপ্রিম কোর্টের লয়াররা ছিলেন, অনেকেই উপস্থিত। আমি বলেছিলাম যে আমি তো কোনো বইয়ে কোনোদিন পলিটিক্যাল মামলা বলে আলাদা কোনো মামলার শ্রেণী বিন্যাস শুনি নাই, আপনারা কি শুনেছেন? সমস্যাটা সবাই বলেছেন আমরা কেউ শুনি নাই। কিন্তু এখন পলিটিক্যাল মামলা এই কথাটা কোর্টে আপনি প্রচুর শুনবেন, যে এইটা পলিটিক্যাল মামলা, তাহলে কিন্তু ভাই এই কোর্ট জামিন দিবে না, তাহলে আরেক কোর্টে যাও, ওই কোর্টও দিতে চায় না, আরেক কোর্টে যাও। আচ্ছা পলিটিক্যাল মামলা যদি হয়, কেউ কেউ আছে উদার জাজ, তারা বলে পদ পদবি আছে। আচ্ছা ওই লোকের যখন পদ পদবি ছিল আওয়ামী লীগের, তখন তো আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন ছিল না। আপনি কথাটা বুঝেন। আরে আমি কি বলবো আপনাকে, শিরিন শারমিন চৌধুরী খুনের মামলায় কারাগারে যায়। আমি এরকম বলতে পারি, যেমন আমরা কিন্তু প্রচুর সমালোচনা করেছি দেশব্যাপী, এটা সমালোচনা হয়েছে যখন মির্জা ফখরুলকে এই ধরনের অবিশ্বাস্য মামলায় আসামি করা হয়েছে। সো একই ঘটনা যখন আবার রিপিট হয়, তখন তো আমার মতো আপনার মতো বা আরেকজনের মতো যারা কোনো দলের পদে নাই, তাদের মধ্যে প্রশ্ন আসে যে তাহলে আওয়ামী লীগের কি সমস্যা ছিল, একই ঘটনা যদি এখন আবার হয়। মানে সেম সিনারিও কেন ক্রিয়েট হয়? হোয়াট ইজ দ্য প্রবলেম ইন আওয়ার পলিটিক্স? আপনি কোথায় সমস্যাটা খুঁজে বের করেন? আমরা তো এই জায়গাটা চাচ্ছিলাম না। আমার কাছে সবসময় মনে হয় যে এখন যেই সময়টা আমরা পার করছি, সেটা হচ্ছে
ইনকম্পিটেন্ট আওয়ামী লীগের সময়। মানে আওয়ামী লীগ যেটা করেছে উইথ ফুল কনফিডেন্স অ্যান্ড কম্পিটেন্স দুটা নিয়ে করেছে, ফুল কনফিডেন্স অ্যান্ড কম্পিটেন্স দুটা নিয়ে করেছে। এখন না আছে কনফিডেন্স, না আছে কম্পিটেন্স, না আছে ক্যাপাসিটি, না আছে এবিলিটি, কিন্তু ওই ভাইসেসগুলো সব আছে উইদাউট দ্য ভার্চুস। পাটোয়ারিকে ঝিনাইদহে তো মামলা, আপনি জানেন তো, হামলা হয়েছে এবং সে বোধহয় মামলা পরে করতে পারছে কিনা জানি, শুধু মামলাও করতে কিন্তু তাদের অনেক সময় নিতে হচ্ছিল। না, আপনি বিএনপি না করলে তখন মামলা টামলা করতে পারবেন নাসিরউদ্দিন না। পাটোয়ারির এত কথা সোজা বলছি, নাকি জি। মামলা করা থানায় গিয়ে? আমার উপরে যে মব ভায়োলেন্স হয়েছে 21শে ফেব্রুয়ারি, আমি অলি আহাদ সাহেবের মেয়ে, আমি সরিয়ে রাখলাম, আমি এলাকার নির্বাচিত এমপি, আমি এলাকার নির্বাচিত এমপি। এই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পৃথিবীর সকল বিষয়ে জ্ঞান রাখেন, ওনার কি উচিত ছিল না যে 21শে ফেব্রুয়ারির পরে 22শে ফেব্রুয়ারিতেই থানায় মানে খবর নিয়ে একটা ব্যবস্থা করা? শুনেন, আমি আপনাকে বলি, আপনি যখন চেরি পিকিং করবেন জাস্টিস করার সময়, রামিসার বাসায় যাবেন, শার্ট ইন করবেন না, এলোমেলো বেশে যাবেন, আপনি কিন্তু ওই ভুয়া শুনে ধাওয়া খাবেন। কারণ মানুষ কিন্তু এগুলো খায় না। আপনি মনে করেন মানুষ খায়, এটা কিন্তু 91 সাল না, এটা 2001 সাল না, এটা 2026। মানুষ কিন্তু ওইসব স্টানবাজি খায় না। সো এই যে আপনি যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান, যদি না চান তাহলে ভিন্ন আলাপ, তখন আপনাকে মানুষ ওইভাবেই হ্যান্ডেল করবে। আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে চান, আপনি ভিকটিমের পরিচয়, তার মানে কোনো কিছুর দিকে আপনি তাকাতে পারবেন না। সে বাংলাদেশের নাগরিক, তার উপরে হামলা হয়েছে, সে যেই হোক না কেন, আপনাকে হামলাকারী যেই হোক না কেন, তাকে আপনাকে আইনের আওতায় আনতে হবে। না হলে আপনি এইসব ওই শার্ট ইন না করে গিয়ে স্টানবাজি করতে পারেন, কিন্তু এর বেশি কিছু আপনি পারবেন না। আমরা শুনবো আপনার এই কথা, আরো শুনবো। দর্শক, ফ্যাক্ট চেকে আরো একটা বিরতি নিচ্ছি, ফিরবো একটু পরেই, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। আপনাদের সঙ্গে আছি আমি হারুন রশিদ, আর ফ্যাক্ট চেকে রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। পার্লামেন্টের প্রথম অধিবেশন, সেই আপনি বক্তব্য দিয়েছিলেন, প্রথম বক্তৃতা যেটা, লাল শাড়ি পরে, আমরা দেখি একটু আপনি কি বলেছিলেন। জি। আমি আরো ধন্যবাদ জানাই বিএনপিকে আমাকে মনোনয়ন না দেবার জন্যে। আমাকে মনোনয়ন না দেওয়ার কারণেই আমি বুঝতে পেরেছি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া কত লক্ষ মানুষের ভালোবাসা, দোয়া, সহযোগিতা আমার পাশে ছিল। তাহলে বিএনপির মনোনয়ন পেলে কি আপনি ইলেকশন করতেন না? নিশ্চয়ই করতাম, নিশ্চয়ই করতাম, তবে আমার পথটা অনেক সংকুচিত হয়ে যেত। দেখুন, যতই 70 অনুচ্ছেদের বাধা না থাকুক, অবশ্য এখনো বাধা আছে কিন্তু, কারণ কোনো অ্যামেন্ডমেন্ট কিন্তু হয় নাই, হ্যাঁ। সো তারপরেও কিন্তু দেখা যায় যে একটা দলের ভেতরে থাকলে আপনি অনেক কিছুই বলতে পারবেন না, চাইলেও বলা সম্ভব না। সেই জায়গাটায় বাধা চলে গেছে আমার কাছে মনে হয়েছে যে আমি কোনো দলীয় ফ্রেমে নাই বলেই, মানে আমি আসলে আপনাকে কিভাবে বোঝাবো, আমার নির্বাচনের সময়টা কত এলাকা থেকে যে মানুষ এসছে, মানে আমার ব্রাহ্মণবাড়িয়া এলাকা না, মানে আমি বলছি চিটং থেকে লোক আসছে, কুমিল্লা থেকে লোক আসছে, খুলনা থেকে লোক আসছে, রাজশাহী থেকে আসছে, মানে কিছুই না, আমার সাথে একটু দেখা করবে, দোয়া করবে আর আমাকে কিছু টাকা দেবে, জি, এভাবে মানুষ দৌড়ে এসছে। এবং কত শত ফোন কল যেটা আমার এলাকার বাইরে, যে আমাদের দোয়া আছে। এটা তো আসলে আমি দলীয় মনোনয়ন পেলে এই দোয়াটা হতো না। এটা আমি যেই দল থেকে মনোনয়ন পাই না কেন, এই দোয়া তো আমি পাবো না। এই মানুষের দোয়া, ভালোবাসা, সমর্থন, এটা আমি বুঝতেই পেরেছি মনোনয়ন না পাওয়ার পর। তো যদি বিএনপি থেকে মনোনয়ন পেতেন, যদি এমপি হতেন, খুব স্বাভাবিক, বিএনপি থেকে পেলে একই রেজাল্ট দাঁড়াইতো একদম, হ্যাঁ। তো মন্ত্রী হতেন, আরো ক্ষমতার উচ্চ জায়গায় যেতেন, কেমন হতো? আমি এটা বললে হয়তো অনেকে বলবেন যে হয়নি বলে বলছে। আমি এখন যা দেখছি, বিশেষ করে এখন, আমার আর বিশ্বাস করেন, আমার সত্যি আমার ভবিষ্যতে আর কখনো আমি মন্ত্রী হতে চাই না। মানে যেই মন্ত্রীকে গাড়ির পেছনে দৌড়াতে হয়, এত নিচে নেমে গিয়ে যদি মন্ত্রিত্ব রাখতে হয়, আমি সেটা পারবো না। এবং আসলে শুনুন, আমি আপনাকে বলি, মন্ত্রী হবার কিন্তু একটা মানে যায় দিন ভালো, আসে দিন খারাপ। আস্তে আস্তে ক্রাইটেরিয়াগুলো এমন হয়ে যাচ্ছে যে আপনি যদি একেবারে পার্সোনাল স্লেভের মতো না হন না, তাহলে আপনি হয়তো জনপ্রিয়তা আছে, ঠিক আছে, একটা এমপি করে দেই কারণ দলে তো এমপি লাগবে,
মানে একটা নির্দিষ্ট সংখ্যক এমপি না হলে তো সরকার গঠন করা যাবে না, কিন্তু মন্ত্রী তো চুজ করার একক পাওয়ার প্রধানমন্ত্রীর থাকে। সো তিনি একেবারেই মানে দেখা যায় যে স্লেভ টাইপের মানুষ ছাড়া মন্ত্রী করেন না। আমরা কি আরেকজন সাইফুর রহমানকে পাবো যিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিমত করতেন একেবারে মানে শক্তভাবে, কিংবা আরেকজন মওদুদ আহমেদ যিনি দলে থেকেও 1-11 সময়ে নিয়ে তার বইগুলো আমি পড়ছি এখন, সো আমি একদম দেখতে পাচ্ছি যে উনি কিভাবে দলের প্রধানকে ক্রিটিসাইজ করছেন, কিংবা সালাউদ্দিন কাদের চৌধুরী ফর দ্যাট ম্যাটার, যিনি মানে দলে থেকেও বলছেন যে দল কে চালায় উনি বুঝতে পারেন না। এইরকম সাহসী লোক হলে তো দলে মন্ত্রী তো দূরের কথা, নমিনেশনে আপনি পাবেন না। সো আমি আসলে ওইভাবে আত্মা বিক্রি করে দিয়ে হওয়াটা আমার কাছে কোনো কিছু অত দামি মনে হয় না যার জন্য আত্মা বিক্রি করা যায়। এখন সংসদে ধরেন জামায়াত ইসলামী কেমন রোল প্লে করছে, এনসিপি আপনার এক্সপেকটেশনের জায়গা, মানে যারা স্বতন্ত্র তাদেরকে আমরা বিরোধী ধরে নেই সাধারণভাবে, কিন্তু অন্য সময়ের কথা আলাদা। তো সেক্ষেত্রে কি স্কোপটা নিতে পারছে, বা ধরেন এই যে সংস্কার নিয়ে এখন কথা হচ্ছে এটা ঝুলে আছে, জুলাই সনদের কথা হচ্ছে, এই চুক্তি নিয়ে কথা বলতে পারলেন না, তারপরে আরও অনেক বিষয় আছে, মানে বিরোধী দলকে তো কার্যকর ভূমিকা পালন করতে হবে, ওনারা দিচ্ছেন না সুযোগ, কিন্তু আমাকে তো সুযোগটা নিতে হবে। বিরোধী দল বলতে যদি জামাতকে মিন করেন, আমি বলবো জামাতকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়, এবং সম্ভবত সরকারও টের পায় যে জামাত এমন কিছু বলবে না যাতে সরকারকে এম্বারেস হতে হয়। আমাকে মাইক দিলে এমন কিছু শুনতে হতে পারে যেটা সরকারকে এম্বারেস করবে, কিন্তু জামাতকে মাইক দিলে এমন কিছু হয়তো শুনতে নাও হতে পারে, বা শুনলেও আরও নরমভাবে তাদেরকে শুনতে হবে, যেটা হয়তো অত হার্শলি তাদেরকে গায়ে লাগবে না। সো জামাত যথেষ্ট সুযোগ পায়, তবে এই সুযোগের মধ্যে সুযোগটাকে ভালোভাবে যারা কাজে লাগায় তাদের মধ্যে এনসিপির যে অল্প কয়েকজন সদস্য আছেন তাদেরকে বলতেই হয়, তারা খুবই শক্তভাবে সরকারকে ক্রিটিসাইজ করে এবং সরকারকে প্রশ্ন করাটা খুব জরুরি। সরকারকে প্রশ্ন করতে হয় প্রতি মুহূর্তে, এই প্রশ্নটা এনসিপি কিছুটা জারি রাখে। বাট আমি যদি অন অ্যান অ্যাভারেজ আমি জামাতের এমপিদের দিকে তাকাই, তারা সেভাবে করতে পারছেন না। সেটা কি তাদের অভিজ্ঞতার অভাব হতে পারে? হতে পারে। একদম শেষ প্রশ্ন, আমরা শেষ পর্যায়ে আছি। আপনি বললেন যে সংসদে প্রশ্ন করাটা খুব জরুরি, প্রশ্ন জারি রাখতে হয়, এনসিপি কিছুটা করলেও করছে, আপনাকে সুযোগ দেয়া হচ্ছে না, আপনি চেষ্টা করেও হাম নিয়ে কথা বলতে পারেন না, আপনি বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলতে পারেন না, পয়েন্ট অফ অর্ডারে তুলে হয় আপনাকে থামিয়ে দিতে হয়, আবার বলছেন যেটা আইনমন্ত্রীর কথা বলার দরকার সেটা বলে স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে এই সংসদ এই অবস্থায় চললে, একদম লাস্ট অ্যান্সারটা চাই, আপনার ভবিষ্যতে আপনি কি দেখতে পান এই সংসদ নিয়ে? আমি এই সরকারের ভবিষ্যৎ, এটা আপনি বলতে পারেন খুব আগে, খুব টু আর্লি বলছি, কিন্তু যেই সরকারকে 3 মাসের মাথায় ভুয়া স্লোগান শুনতে হয় কোনো অপরাধ, মানে আপাত দৃষ্টিতে কোনো অপরাধ না করে, সেই সরকারের ভবিষ্যৎ নিয়ে খুব আশাবাদী হওয়ার তো আসলে কিছু নাই। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। দর্শক, আপনারা জানেন যে প্রতি রোববার রাত 10টায় ফ্যাক্ট চেক সরাসরি সম্প্রচার হয়। আগামী রোববার ঈদ উল ফিতরের কারণে ফ্যাক্ট চেক সম্প্রচার হবে না, তারপরের রোববার আমাদের ফ্যাক্ট চেক আবার যথারীতি প্রচার হবে। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা সবাইকে, ঈদ মোবারক।